এবারে আমরা সেকেন্ড রিয়াকশনের দিকে আসি। সেকেন্ড রিয়াকশন আমরা যেটা দেখব, যে এই সেকেন্ড রিয়াকশনে আমরা যে এক্সাম্পলটা বা বিষয়গুলো আলোচনা করব সেটা হলো অ্যালাইলিক এবং বেনজাইলিক হাইড্রোজেনের প্রতিস্থাপন এবং তার দ্বারা যে হ্যালো অ্যালকেন জাতীয় যে যৌগগুলো তৈরি হচ্ছে তার বিষয়টা। দেখো, প্রথম হচ্ছে বেনজাইলিক এবং তারপরে আমরা অ্যালাইলিক সিস্টেমকে এখানে লিখেছি। প্রথম হলো বেনজাইলিক কার্বন কাকে বলে সেটা প্রথম আমরা আলোচনা করব। দেখো, বেনজাইলিক কার্বন হচ্ছে একটা বেনজিন রিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত যে সরাসরি যুক্ত যে কার্বন, তাকে বেনজাইলিক কার্বন বলা হয়। বেনজাইলিক কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বেনজাইলিক হাইড্রোজেন বলে। তাহলে ব্যাপারটা কি হলো না, বেনজিন বলয়ের সঙ্গে যে কার্বনটা সরাসরি যুক্ত আছে সেটাকেই আমরা কিন্তু বেনজাইলিক কার্বন বলবো। এবারে আসি অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক কার্বন কাকে বলে? দেখো, একটা কার্বন কার্বন ডাবল বন্ড, তার সঙ্গে সরাসরি যুক্ত কার্বন যেটা যেটা কিনা একটা, যেমন এখানে দেখো, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তার সঙ্গে সরাসরি একটা CH3 গ্রুপ ছিল। এই CH3 গ্রুপের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন তাকে বলা হয় অ্যালাইলিক হাইড্রোজেন। অর্থাৎ এটা অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে অ্যালাইলিক হাইড্রোজেন বলা হয়। এখন একটা বিষয় দেখা যায় যে বেনজাইলিক বা অ্যালাইলিক এই দুটো পজিশনে যদি মুক্তমূলক উৎপন্ন হয়, সেই মুক্তমূলকগুলো অত্যন্ত স্থায়ী প্রকৃতির হয় এবং স্থায়ী হওয়ার কারণে খুব দ্রুত তৈরি হয়। এবং দেখা যায় যে এইরকম অ্যালাইলিক বা বেনজাইলিক হাইড্রোজেন যদি কোনো সিস্টেমে থাকে, তাহলে সেই পজিশনেই কিন্তু বলা যেতে পারে যে একমাত্র যৌগ সেই পজিশনে হ্যালোজেন এসেই উৎপন্ন হয়। এটা লক্ষ্য করা গেছে। তো দেখো, এখানে যে উদাহরণগুলো লেখা হয়েছে সেটা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবে। যে এখানে দেখো, এখানে বেনজিনের সঙ্গে CH2 অর্থাৎ এটা টলুইন নেওয়া হয়েছিল। এটা বেনজাইলিক কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন Br2 এর সঙ্গে রিয়াকশন করছে। একটা H এবং একটা ব্রোমিন HBr হয়ে ডিপার্ট করলো, বেরিয়ে গেল। তাহলে বাকিটা হয়ে গেল CH2Br, তাহলে যার নাম হবে বেনজাইল ব্রোমাইড। তাহলে নেক্সট দেখো, এটা অ্যালাইলিক কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন আছে, ক্লোরিনের সঙ্গে হিট দিয়ে রিয়াকশন করা হচ্ছে তাপের উপস্থিতিতে। তাহলে এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন এরা HCl হয়ে রিমুভ হয়ে গেল, HCl হয়ে গেল, সেটাই যে -HCl হিসেবে দেখানো হয়েছে। এবং বাকিটা দেখো, এই হাইড্রোজেনের প্রতিস্থাপনের কারণে এই ক্লোরিনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অ্যালাইল ক্লোরাইড উৎপন্ন করলো। এবার এই যে বেনজাইল এবং যে অ্যালাইল আমরা যে সিস্টেম দুটো পড়লাম, এই দুটো সিস্টেমে যে মুক্তমূলকগুলো উৎপন্ন হয়, সেই মুক্তমূলকগুলো যে স্থায়ী মুক্তমূলক, সেটা স্থায়ী কেন সেই বিষয়টা আমরা একটু বিচার করব, যে কেন তারা স্থায়ী মুক্তমূলক উৎপন্ন করে। সেক্ষেত্রে মেন কারণটা হচ্ছে রেজোনেন্স সুস্থিতি। তো রেজোনেন্স সুস্থিতি টা কিরকম ভাবে আসছে, তার রেজোনেন্স গঠনগুলোই বা কেমন, সেই ব্যাপারটা আমরা একটু সংক্ষেপে দেখে নেব। দেখো, এখানে Cl2 অর্থাৎ Cl বন্ড Cl, এটাকে যদি তাপ দেওয়া হয় বা সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের ক্ষেত্রে যেমন হয়েছে, এখানে কি হয়, সুষম বিভাজন ঘটে। এটা হিট দিলেও হবে, সুষম বিভাজন ঘটে, তখন ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। এবার দেখো, এই যে ক্লোরিন মুক্তমূলক, আমরা বেনজাইলিক সিস্টেমের জন্য এটা দেখাচ্ছি, অ্যালাইলিক সিস্টেমেও সিমিলার। এখানে দেখো CH2, এখানে হাইড্রোজেন লেখা হলো, এখানে বেঞ্জিন বলয়টাকে দেখানো হলো। দেখো, যে ক্লোরিন মুক্তমূলকটা ইনিশিয়ালি তৈরি হলো, মনে রাখবে সব বিক্রিয়া মাধ্যমে উপস্থিত সম্পূর্ণ ক্লোরিনটা কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তার একটা অংশই কেবলমাত্র এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বাকিটা কিন্তু অপরিবর্তিত থাকে। তো এই ক্লোরিন মুক্তমূলক কি করে না, এরকম একটা কার্বন হাইড্রোজেনের সুষম বিভাজন ঘটায় এবং এর ফলে দেখো H আর Cl এর বন্ধন তৈরি হয়, HCl রিমুভ হয়ে গেল এবং বাকি অংশটা লক্ষ্য করো, একটা বেঞ্জিন বলয়, তার সঙ্গে CH2, সেখানে ডট অর্থাৎ মুক্তমূলক তৈরি হলো। এটাকে আমরা বলবো বেনজাইল
ফ্রি র্যাডিক্যাল, বেনজাইল ফ্রি র্যাডিক্যাল অর্থাৎ বেনজাইল মুক্তমূলক। এখন দেখো এই যে বেনজাইল মুক্তমূলক এটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড। কিরকম ভাবে দেখো, এখানে বেনজিন রিং এলো, এখানে ডবল বন্ড CH2, এখানে একটা ডট চলে এলো, এটা এখানে এলো মানে নতুন একটা বন্ড হলো এটা এখানে এসে, আর এই ইলেকট্রনটা এই কর্নার এলো, তাহলে এখানে ইলেকট্রনটা এলো। এবার দেখো এটা এখানে এলো, এটা এখানে এলো, এটা এখানে গেল। তাহলে এর পরের যে আমরা স্ট্রাকচারটা পাচ্ছি রেজোনেন্সের, সেটা হলো এই এখানে যদি CH2 থাকে তাহলে এখানে ডটটা এসেছে এই এরকম ভাবে দেখো আবার এই ফ্রি র্যাডিক্যালটা কিন্তু মুভ করতে পারে। তো পরবর্তী স্ট্রাকচারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যদি CH2 হয় তাহলে এটা এখানে বন্ডটা শিফট হয়ে গেল, এটা এখানে, এবং ফাইনালি আমরা এটা ভাবতে পারি এটা এখানে এলো, এটা এখানে গেল, এটা এখানে গেল। তার ফলে দেখো ফাইনালি যেটা হয়ে যাচ্ছে সেটা হলো CH2 ডট। তাহলে বন্ডগুলোর পজিশন আমরা দেখালাম বেঞ্জিন বলে। তো এরকম যে একটা বেনজাইলিক সিস্টেমে যে রেজোনেন্স হচ্ছে, এই রেজোনেন্সের কারণে বেনজাইলিক সিস্টেমটা কিন্তু, বেনজাইল ফ্রি র্যাডিক্যাল সিস্টেমটা কিন্তু অত্যন্ত স্টেবল সিস্টেম। বেনজাইলিক সিস্টেমের ক্ষেত্রে আমরা আরো একটা কথা বলতে পারি, এটা শুধুমাত্র ফ্রি র্যাডিক্যাল না, এটা বেনজাইল যে ক্যাটায়ন বা অ্যানায়ন সেগুলোতেও কিন্তু রেজোনেন্স থাকার কারণে সেগুলোও কিন্তু স্টেবল হয়, সেগুলোও কিন্তু স্থায়ী হয়। তো যাই হোক, এখানে যেহেতু মুক্তমূলকটা স্থায়িত্ব লাভ করে, তাই এর পরবর্তী স্টেপে আমরা দেখব যেটা কিনা আমরা দেখলাম যে স্থায়ী বা স্টেবল বেনজাইলিক যে ফ্রি র্যাডিক্যাল, তার ক্ষেত্রে এখানে CH2, এখানে ডট, এখানে অন্য যে ক্লোরিন অণুগুলো প্রথম ধাপে মুক্তমূলক উৎপাদনে অংশগ্রহণ করেনি, তারা এবারে কিন্তু এইবার এই ডট যেটা অর্থাৎ যে অযুগ্ম ইলেকট্রন আছে তার সঙ্গে বন্ধন তৈরি করবে। এবং দেখো বন্ধন তৈরি করলে এখানে বেনজিন রিং, এখানে CH2, এখানে Cl অর্থাৎ বেনজাইল ক্লোরাইড, আমরা যেটা লিখেছি ব্রোমাইড লিখেছিলাম, বেনজাইল ক্লোরাইড এইভাবে উৎপন্ন হবে। তাহলে একটা মুক্তমূলক যে ক্রিয়া কৌশল সেটাও আমরা এখানে বিচার করলাম। মুক্তমূলক ক্রিয়া কৌশলের ক্ষেত্রে প্রথম ধাপে একটা মুক্তমূলক তৈরি হয়, সেই মুক্তমূলকটা আরো মুক্তমূলক তৈরি করে এবং রিয়াকশনটা ক্রমাগত চলতে থাকে। খেয়াল করো যে এই যে রিয়াকশনটা হয়েছে এখানে কিন্তু আবার একটা Cl ডট তৈরি হয়েছে, যে Cl ডটটা যে টলুইনের অন্য যে টলুইনগুলো তখনও রিয়াকশনে অংশগ্রহণ করেনি তাদের সঙ্গে আবার রিয়াকশনে অংশগ্রহণ করতে পারে। এবারে দেখো অ্যালাইল মুক্তমূলক যেটা রয়েছে, সেই অ্যালাইল মুক্তমূলকের ক্ষেত্রেও কিন্তু সিমিলার রেজোনেন্স স্টেবিলিটি, তার ক্ষেত্রেও আমরা বিচার করব। যেমন আমরা একটা বিষয় একটুখানি দেখিয়ে দিচ্ছি, CH2 ডবল বন্ড CH, এখানে CH2, এখানে হাইড্রোজেন ছিল, তো সেই হাইড্রোজেনটা চলে গিয়ে আগেরই মতো যদি এখানে একটা মুক্তমূলক তৈরি হয়, এই মুক্তমূলকটাও কিন্তু এইভাবে একটা রেজোনেন্স স্টেবিলিটি সে শো করবে। তাহলে CH2 ডট CH ডবল বন্ড CH2 অর্থাৎ আমরা দেখছি এগেন রেজোনেন্স স্টেবিলাইজড ফ্রি র্যাডিক্যাল, তাই সহজে তৈরি হবে। এবং সহজে তৈরি হলে ক্লোরিন যে পরবর্তী ক্ষেত্রে যে ক্লোরিনটা আসবে বা ব্রোমিনটা যেটার সঙ্গে রিয়াকশন করা হবে সেটা এরকম অ্যালাইলিক কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ, ফাইনাল যে যৌগটা সেটা তৈরি করবে। এইবার আমরা দুটো রিয়েজেন্ট সম্পর্কে আমরা জানবো যেগুলো এক্সেলেন্ট ফর অ্যালাইলিক এবং বেনজাইলিক যে তাদের যে ফ্রি র্যাডিক্যাল যে সাবস্টিটিউশন মুক্তমূলক প্রতিস্থাপন তার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেখো সেই দুটো রিয়েজেন্ট সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। এটা বলা হচ্ছে স্পেশাল রিয়েজেন্ট ফর অ্যালাইলিক ব্রোমিনেশন। অ্যালাইলিক ব্রোমিনেশনের জন্য খুব ভালো যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যালাইলিক, এবং অবভিয়াসলি অ্যালাইলিক এবং বেনজাইলিক উভয় ক্ষেত্রেই, অর্থাৎ ব্রোমিন প্রতিস্থাপন করতে হলে সেটা অ্যালাইলিক হোক বা বেনজাইলিকের ক্ষেত্রেও হবে,
অ্যালাইলিক অর বেঞ্জাইলিক উভয় ক্ষেত্রে, সেটা হচ্ছে NBS, এন ব্রোমো সাকসিনিমাইড। এটাকে সংক্ষেপে NBS বলা হয়। এই যে যৌগটাই NBS, এবং এটা খুব ভালো ব্রোমিনেশন, অর্থাৎ যে মুক্তমূলক প্রতিস্থাপনের মাধ্যমে যে ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, এই জাতীয় বিক্রিয়াগুলো NBS এর উপস্থিতিতে খুব ভালো হয়। তো কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে আমাদের সাবস্ট্রেটটা তো রাখতেই হবে, যে সাবস্ট্রেটের উপর আমরা রিয়াকশন করব সেটা অ্যালাইলিক বা বেঞ্জাইলিক যে কার্বন যুক্তই হোক না কেন, সেটাকে আমরা রাখতে পারবো। এবং তার সঙ্গে আমরা পারক্সাইড যৌগ হিসাবে কোনো একটা যৌগকে নেব, একটা জৈব পারক্সাইডকে নিতে পারি। যেমন জৈব পারক্সাইডের এক্সাম্পল হতে পারে বেনজোইল পারক্সাইড, যেটা প্রচুর ব্যবহৃত হয় এই জাতীয় ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের ক্ষেত্রে, তার ইনিশিয়েটার হিসাবে বিক্রিয়াটাকে সূচনা করার ক্ষেত্রে। তো যে বেনজাইল পারক্সাইড বললাম, তার স্ট্রাকচার এখানে আছে। এই যে আমরা দেখছি যে এই যৌগটা পিএইচ সি ডবল বন্ড ও ও সি ডবল বন্ড পিএইচ, এটাই হচ্ছে বেনজাইল পারক্সাইড। তো এরকম বেনজাইল পারক্সাইড কিন্তু ব্যবহৃত হয় এই পারক্সাইড যৌগ হিসেবে, অন্য যৌগ ব্যবহৃত হতে পারে। আর তার সঙ্গে একটু সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন হয়, বা তাপ দিলেও রিয়াকশনটা হতে পারে। আর আমরা দেখব যে অ্যালাইলিক ক্লোরিনেশন, অর্থাৎ ক্লোরিন প্রতিস্থাপন করতে হলে, সেটা অ্যালাইলিক হোক অর বেঞ্জাইলিক, সেই ক্লোরিন প্রতিস্থাপনের ক্ষেত্রে সালফিউরিল ক্লোরাইড এটা কিন্তু একটা খুব ভালো রিয়েজেন্ট। তো কন্ডিশনটা কি? সালফিউরিল ক্লোরাইড নিতে হবে, তার সঙ্গে সূর্যালোক বা তাপ দিতে হবে, এবং পারক্সাইডের উপস্থিতি, যেমন বেনজোইল পারক্সাইডের কথা আমরা বললাম, সেরকম বেনজোইল পারক্সাইডের উপস্থিতি রেখে রিয়াকশনটা ঘটালে, তাহলে আমরা দেখব যে সেক্ষেত্রে অ্যালাইলিক ক্লোরিনেশন বা বেনজাইলিক ক্লোরিনেশন খুব ভালো সংঘটিত হয়। সুতরাং আমরা এই দুটো রিয়েজেন্টকে আমরা খেয়াল রাখবো, যে যখনই কোনো জায়গায় মুক্তমূলক প্রতিস্থাপন সেটা ব্রোমিন থাকবে, সেক্ষেত্রে NBS অ্যালাইলিক বা বেঞ্জাইলিক পজিশন হলে এক্সেলেন্ট রিয়াকশন হয়, এবং যদি ক্লোরিনেশন করতে হয় একই টাইপের অ্যালাইলিক বা বেঞ্জাইলিক হলে খুব ভালো, সেক্ষেত্রে সালফিউরিল ক্লোরাইড আমরা ব্যবহার করব। এবং আমরা দেখো যে আমরা এতক্ষণ বিষয়টা আলোচনা করলাম যে বেঞ্জাইলিক এবং অ্যালাইলিক যদি হাইড্রোজেন উপস্থিত থাকে, তাহলে কিন্তু প্রায় সিঙ্গেল প্রোডাক্ট পাওয়া যায় এরকম ক্লোরিনেশন বা ব্রোমিনেশন, অর্থাৎ ক্লোরিন বা ব্রোমিন প্রতিস্থাপনে। দেখো এই কারণে লেখা হয়েছে বেঞ্জাইলিক বা অ্যালাইলিক হাইড্রোজেনের সক্রিয়তা অত্যন্ত বেশি বলে এই ক্ষেত্রে মুক্তমূলক ক্লোরিনেশন বা ব্রোমিনেশন বিক্রিয়ায় একমাত্র বিক্রিয়াজাত পদার্থ হিসেবে যথাক্রমে বেঞ্জাইল এবং অ্যালাইল হ্যালাইড পাওয়া যায়। বেঞ্জাইল এবং অ্যালাইল মুক্তমূলক রেজোনেন্স সুস্থিত বলে এরূপ ঘটনা ঘটে, যেগুলো আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। এবারে আমরা থার্ড টাইপের রিয়াকশনের দিকে আসি, যেখানে মিথেনের সঙ্গে আয়োডিন রিয়াকশন করেছে। এখানেও যে প্রতিস্থাপন, যে আগের বারের বিক্রিয়াগুলো ঘটছিল, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে হ্যালোজেন আসছিল, সেরকমই বিক্রিয়া ঘটেছে। এখানে আয়োডোমিথেন উৎপন্ন হয়েছে এবং তার সঙ্গে হাইড্রোআয়োডিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখন এই বিক্রিয়াটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা উভমুখী চরিত্রের বিক্রিয়া, অর্থাৎ যেমন মিথেন এবং আয়োডিন বিক্রিয়া করে মিথাইল আয়োডাইড উৎপন্ন হলো, মিথাইল আয়োডাইড HI এর সঙ্গে রিয়াকশন করে আবার কিন্তু মিথেন আয়োডিন উৎপন্ন করতে পারে। এখন এটা হওয়ার ফলে সমস্যাটা যাতে এক্ষেত্রে তৈরি হয়, যে মিথাইল আয়োডাইডের যে প্রোডাকশনটা সেটা কমে যায়, ভালো প্রডিউস হতে চায় না, কারণ আবার বিপরীত বিক্রিয়ায় তার পরিমাণটা কমতে থাকে। তো সাম্যাবস্থা একটা আসে, তাতে এর পরিমাণটা কম হয়। সেই জন্য এখানে যেটা করা হয়, যে এই ক্ষেত্রে যে HIটা উৎপন্ন হয়, তাকে যদি আমরা বিনষ্ট করতে পারি, তাকে যদি অন্য কোনো পদার্থে কনভার্ট করতে পারি, তাহলে আয়োডিনেশন বিক্রিয়াটা কিন্তু সম্মুখ দিকে অগ্রসর হবে, এবং মিথাইল আয়োডাইড বা অন্য ক্ষেত্রে যেখানে আমরা আয়োডো প্রতিস্থাপিত যৌগ তৈরি করব, তার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তো সেই কাজের জন্য সাধারণত তীব্র জারক পদার্থ যেমন HiO3 অর্থাৎ আয়োডিক অ্যাসিড বা মার্কিউরিক অক্সাইড, এই সমস্ত যৌগগুলোকে রাখা হয়, যারা
উৎপন্ন HI কে জারিত করবে, করে সেটাকে আয়োডিনে রূপান্তরিত করে। যেমন একটা খুব ভালো রিয়েজেন্ট যেটা প্রথমে লেখা হয়েছে আয়োডিক অ্যাসিড, সেটার উপস্থিতিতে HI জারিত হয়ে গিয়ে আয়োডিন উৎপন্ন করে এবং জল উৎপন্ন করে। এখন এই বিক্রিয়াটার একটা বিষয় আমরা এই বিক্রিয়াটা সম্পর্কে বুঝবো। দেখো, আমরা ক্লাস 11-এ লা শাতেলিয়ারের নীতি কিন্তু আমরা পড়েছি, যেখানে বলা হয়েছিল বা যেখানে যে নীতি থেকে আমরা জেনেছি যে যদি বিক্রিয়াজাত পদার্থের পরিমাণকে কোনোভাবে হ্রাস করা হয়, তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হয়, আর বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলেও বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হয়। এখন এখানে লক্ষ্য করে দেখো যে HIটা উৎপন্ন হচ্ছে উপস্থিত আয়োডিক অ্যাসিড বা অন্য কোনো জারক পদার্থের উপস্থিতিতে, সেটা জারিত হয়ে আয়োডিন উৎপন্ন করছে। সুবিধাটা কি দেখো, এই বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ হিসাবে HI, সেটা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করায় HI এর পরিমাণ কমছে, যেটা বিক্রিয়াটাকে সম্মুখ দিকে এগোতে সাহায্য করবে। এবং তার সঙ্গে আবার দেখো এই বিক্রিয়াটা আয়োডিন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বকে বাড়াচ্ছে। তাহলে জারকের উপস্থিতিতে একধারে বিক্রিয়াজাতের পরিমাণ কমে, অন্যদিকে যে বিক্রিয়ক তার পরিমাণ বাড়ে। এই দুটো ফ্যাক্টরই কিন্তু এটাকে সম্মুখ দিকে অগ্রসর করে মিথাইল আয়োডাইডের পরিমাণকে বাড়াতে সাহায্য করে। তাহলে এই কারণেই তীব্র জারক পদার্থের উপস্থিতি কিন্তু আয়োডিনেশন বিক্রিয়াগুলোর জন্য রাখতে হয়। এবারে প্রসঙ্গত একটা কথা বলে দিই, আমরা যে আগে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন পড়েছি, এই বিক্রিয়াগুলো এক্সোথার্মিক রিয়াকশন। তার মানে বুঝতেই পারছো যে বিক্রিয়া চলাকালীন তাপ উৎপন্ন হয়। কিন্তু আয়োডিনের ক্ষেত্রে এইরূপ বিক্রিয়াগুলো কিন্তু এন্ডোথার্মিক রিয়াকশন, অর্থাৎ সেখানে তাপের শোষণ ঘটে। এই তথ্যটা আমরা একটু জেনে রাখবো এখানে।